আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন বর্তমান করোনা পরিস্থিতি সারা বিশ্বব্যাপী খুবই খারাপ অবস্থা। সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেখানেই যাবেন দয়া করে সবাই মাস্ক পরিধান করুন। যাই হোক, আজকে আমার ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না, তবে ভিডিও করার মূল কারণ হচ্ছে আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না। তো খুব একটা শখের বিষয়েই আপনাদের কিছু তথ্য জানার জন্য ভিডিও করা হয়েছিল। তো আমার ভিডিও দেখে এক ভাই খুবই উপকৃত হয়েছেন এবং সে আমাকে ধন্যবাদ জানিয়েছেন। এই কারণে আজকে হঠাৎ মনে হলো সেই সংবাদটা আপনাদের সবাইকে জানাই, এবং আরও কিছু তথ্য আপনাদের জানানোর প্রয়োজন ছিল। অনেকেই কমেন্ট করেছেন, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনাদের খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। তো যে ভাই ফোন করেছিলেন, আসলে উনি পোল্যান্ডের ভিসার জন্য উনি সহ আরও 4-5 জনে এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন। তো ওনাদের পাসপোর্ট নিয়ে গেছে। পাসপোর্ট নেওয়ার পর ওনাদের দেশে রেখেই বলেছে যে পাসপোর্ট কোনো একটা মাধ্যমে ওনারা পাসপোর্ট ইন্দোনেশিয়ায় পাঠায় দিছে আর কি। আর সেখান থেকে ভিসা হয়ে গেছে এবং তাদের একটা ভিসার সুন্দর একটা এডিটিং কপি দিছে। তো ইউটিউব থেকে হয়তো উনি আমাকে চেনে। তো আমার ফেসবুকে উনি আমাকে নক করেছিল কিছুদিন আগে যে ভাই আমি পোল্যান্ডে আসতেছি, তো ফ্রান্সে কিভাবে আসবো। তো আমি বললাম যে আপনার পোল্যান্ডের ভিসা কোথা থেকে হয়েছে। বললো ইন্দোনেশিয়া থেকে। আমি বললাম খুব ভালো কথা, তো আপনি ইন্দোনেশিয়ায় কতদিন ছিলেন, কি কি প্রশ্ন করছে সে সম্বন্ধে আমার জানার ইচ্ছা ছিল, যে সেগুলো যদি জানতাম তাহলে আপনাদের মাঝে শেয়ার করতাম। তো উনি আমাকে বললো যে ভাই আমার যাওয়ার প্রয়োজন হয় নাই। উনি আমার যে দালাল বা ব্রোকারি বলি, উনি এম্বাসি কন্ট্যাক্ট করেছে, আমার ভিসা নিয়ে আমার পাসপোর্ট নিয়ে গেছে ইন্দোনেশিয়ায়, সেখান থেকে উনি ভিসা লাগিয়ে আনছে। তো আমি বলি ভাই এরকম তো কোথাও কোনো সুযোগ নেই। এত বড় দালাল বাংলাদেশ কেন, পৃথিবীতে কোথাও তৈরি হয় নাই যে অ্যাম্বাসিদের সাথে বাণিজ্য করে নিবে, আপনার যাওয়ার প্রয়োজন হবে না। না বললো যে উনি খুব বিশ্বাস করে ফেলছিলেন এবং দালালকে সম্ভবত 1,25,000 টাকা দিছে, এবং আমাকে যেদিন ফোন দিছে তার 2 দিন পরে ওনাকে সবগুলো টাকা দেওয়ার কথা ছিল আর কি। ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল সম্ভবত 11 লক্ষ টাকা। তো আমি বললাম যে ভাই আপনি টাকা পয়সা কিছুই দিয়েন না, আপনি বলেন যে আপনার পাসপোর্ট দেন, পাসপোর্ট দিয়ে আপনি ভিসা চেক করেন তারপর। তো উনি সম্ভবত আমার কথা শোনার পর সেই দালালকে ফোন করেছিল এবং পাসপোর্ট চেয়েছিল, কিন্তু দালাল বলছে যে পাসপোর্ট এখনো আসেনি, টাকা দিলে পাসপোর্ট আসবে। আমি তাকে অনুরোধ করি যে ভাই কোনো মতেই টাকা দেবেন না। আপনাদের সকলের উদ্দেশ্যেই আমি একটা কথা বলে রাখি, আপনার যদি ভিসা হয়ে যায়, প্রথমত যে পৃথিবীতে কোথাও কোনো সুযোগ নেই, ইউরোপে কোথাও ভিসার সুযোগ নেই যে আপনি অ্যাম্বাসি ফেস করবেন না, অথবা আপনার নিজে যেতে হবে না। দালাল আপনার এই অ্যাম্বাসিডারের সাথে কন্ট্যাক্ট করে আপনার ভিসা অটোমেটিকলি কোনো দেশ থেকে করিয়ে আনবে, এটার কোনো সুযোগ নেই। যে এগুলা বলবে আপনি নিশ্চিন্তে থাকেন, সে 100% একটা ধোঁকাবাজ। এরকমভাবে আপনারা সতর্ক থাকবেন যাতে আপনারা প্রতারণার শিকার না হন। কোনোভাবেই সম্ভব না যে আপনি এক জায়গায় থাকবেন, অন্য কোনো কান্ট্রিতে আপনার পাসপোর্ট পাঠিয়ে দালাল এম্বাসি কন্ট্যাক্ট করে ভিসা নিয়ে আসবে। সুতরাং এটা কোনোভাবেই সম্ভব না, এই জিনিসটা মাথায় রাখবেন। ইভেন দ্বিতীয় হচ্ছে, আপনার যদি ভিসা হয়ে যায়, সে ভিসা হওয়ার পর কখনোই আপনার যদি সত্যি ভিসা হয়ে যায়, দালালরা আপনার পাসপোর্ট আটকে রাখবে না, অথবা আপনাকে কোনো ছবি পাঠাবে না। যদি আপনার ভিসা হয়ে যায় অবশ্যই আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে, এবং পাসপোর্ট দিয়ে দিলে পাসপোর্টের সাথে যদি ভিসার স্টিকারটা থাকে, ভিসাটা থাকে, আপনি অবশ্যই ঢাকার বিভিন্ন জায়গায় আছে এবং দেশের বিভিন্ন জায়গায় আছে, সেখানে আপনি অনলাইনে আপনার ভিসা চেক করতে পারবেন যে আপনার ভিসাটা কি সত্য না মিথ্যা, মানে ভিসাটা কি ফেক অর রিয়েল। তো যাই হোক, ওই ভাইকে এরকম প্রশ্ন করার পর উনি তার অফিসে গেছে এবং তার ভিসার যে পাসপোর্ট সেটা হয়নি। তো ওখান থেকে 3 জন টাকা দিয়ে ফেলছে, কিন্তু 2 জন টাকা দেয়নি, এবং ওই 3 জনকে
খুবই একটা বাজে অবস্থা, যেটা আমি চাচ্ছিলাম না। ওনারা আমার কথা বিশ্বাস করেনি। ওনারা সম্ভবত কাজাকিস্তান, বাংলাদেশ থেকে কাজাকিস্তান পাঠাইছে, এখান থেকে আমি আর জানা মতে এখন ওনারা তুরস্ক আছে। তো সেটা হচ্ছে ওনাদের বৈধ পথে আনবে না, হয়তো সেখান থেকে পায়ে হেঁটের পথে নানান একটা জীবনের রিস্ক নিয়ে আসবে। তো যাই হোক, যে জন্য উনি যে আমাকে ফোন দিছিল ওনার টাকাটাও উঠিয়ে ফেলছে, তো সেটাই আমি খুশি। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনাদের যদি ভিসা হয়ে যায় কখনোই ভিসার ফটোকপি দেখে টাকা দেবেন না। আপনার হাতে পাসপোর্ট আসবে, আপনি এটা ভেরিফাই করবেন, তারপর টাকা দেবেন, যদি দালালের মাধ্যমে করেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখেন যে সব জায়গায় দুর্নীতি চলে না, এবং সব কিছুতেই টাকা দিয়ে কেনা যায় না। এম্বাসি যদি ওনারা টাকা দিয়েই কিনতে পারতো তাহলে ওনারা এই ভিসার দালালি করতো না। এম্বাসিদের থেকে বিভিন্ন সুবিধা আছে, যদি তারা ফেভার করে এখানে বসে বা বিভিন্ন দেশে বসে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যদি ওনারা ফেভার করে। এই ভিসা বিক্রি করে করতে হয় না। ইভেন আপনারা অনেকে আকৃষ্ট হয়ে যান যে ভিসার অফার অফার অফার, জব অফার, এত অফার। দেখা যায় যে যে লোকটা এই অফার দিচ্ছে, এই কানাডার ভিসা করে দিচ্ছে, সুইডেনের ভিসা করে দিচ্ছে, সুইজারল্যান্ডের ভিসা করে দিচ্ছে, উনি নিজেই বাংলাদেশে, উনি নিজেই যাইতে পারতেছে না, তাহলে আপনারা কিভাবে করবে? এই জিনিসটা সিম্পল একটা জিনিস মাথায় রাখবেন। দেখবেন অনেকে প্রোফাইল লক করে অফার ছাড়ছে, তার ব্যাকগ্রাউন্ড কিছুই নাই। উনি ভিসার অফার দিচ্ছে যে আপনারা ফ্রান্সে পাঠাই দিচ্ছে, বেলজিয়ামের ভিসা দিচ্ছে। এটা খুবই একটা নর্মাল জিনিস, এগুলা ধোঁকাবাজি। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, ভিডিওটা লম্বা হচ্ছে, অনেক বকবক করছি, যদি কেউ মাইন্ড করেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ইনফরমেশনগুলো দিতে হলে ভিডিওটা দীর্ঘায়িত করার প্রয়োজন ছিল, সেজন্য আজকের ভিডিওটা আমি একটু দীর্ঘায়িত করছি। যেটা হচ্ছে পোল্যান্ডের ভিসার জন্য আপনাদের বিভিন্ন দেশে যেতে হয় না। পোল্যান্ডের ভিসা 3টা ক্যাটাগরি: ক্যাটাগরি নাম্বার এ, ক্যাটাগরি নাম্বার সি এবং ক্যাটাগরি নাম্বার ডি। ক্যাটাগরি নাম্বার এ এবং সি এই দুটা হচ্ছে আপনার ভিজিট ভিসা, বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা। এবং ক্যাটাগরি নাম্বার ডিতে হচ্ছে আমরা যেটা বলি ওয়ার্ক পারমিট ভিসা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অনেকেই জানেন অনেকেই জানেন না, ক্যাটাগরি নাম্বার এ এবং সি মানে ভিজিট ভিসা, বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই 3টা ভিসা আমাদের বাংলাদেশ থেকেই আমরা চাইলে এম্বাসি ফেস করতে পারি এবং সেখান থেকেই আমরা ভিসা নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো পোল্যান্ডের এম্বাসি নাই, তাহলে আমরা কিভাবে পোল্যান্ডের এম্বাসি ফেস করব, ভিসা নিব? বাংলাদেশে হচ্ছে পোল্যান্ডের এম্বাসি, সেটার ভিসা প্রক্রিয়া হচ্ছে সুইডেন এম্বাসি দ্বারা হয়। আপনি সুইডেন এম্বাসিতে গিয়ে পোল্যান্ডের এম্বাসির জন্য করতে পারেন, একটা অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারেন, এবং সেখান থেকে আপনার এম্বাসি ফেস করে বাংলাদেশ থেকেই আপনি, যদি ওনারা ইচ্ছুক হয়, আপনাকে ভিসা দিয়ে দিবে। আমি আপনাদের বাংলাদেশের এম্বাসির যে লোকেশনটা দেখাচ্ছি, দেখা যায় কিনা একটু বলবে। হ্যাঁ, মনে হয় দেখা যায় না। যাই হোক, আমি এটা আপনাকে কমেন্টে দিয়ে দিব এবং আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। ভিসা সেকশন, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য শনি থেকে বৃহস্পতিবার আপনার ভিসা খোলা থাকে, মানে এই ফোন খোলা থাকে। ওই সময় আপনারা চাইলে, যদি ওনারা চায়, আপনারা এই ভিসা জমা দেওয়ার জন্য, প্রক্রিয়ার জন্য কি বলে, ভিসা জমা দেওয়ার জন্য আর কি রন্ধবু তো ফরাসি ভাষা, এই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। সেই নাম্বারটা হচ্ছে +88 02 55 668 525। আমি আবারও বলছি, ফোন নাম্বারটা হচ্ছে +88 02 55 668 525। আপনারা এই নাম্বারে রবি থেকে বৃহস্পতিবার কল করতে পারেন, 3টা থেকে 4টা, মাত্র 1 ঘন্টা এই নাম্বারটা খোলা থাকে। এই 1 ঘন্টায় যদি আপনার লাক ভালো থাকে, আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবং ওনাদের একটা ইমেল আছে, যে ইমেলে আপনার ভিসার, আপনি এম্বাসি ফেস করবেন সেই জিনিসটা ওনাদের জানাতে পারেন। ওনারা যদি ইচ্ছুক হয় তাহলে আপনি এম্বাসি ফেস বাংলাদেশ থেকেই করতে পারেন। সেটা হচ্ছে ambassador.dhaka/visum@government.ac, AMBASSDEN.DHAKA/visum
visum@government.se gov.se। এবং শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় যারা স্টুডেন্ট ভিসায় এম্বাসি ভিজিট করবেন তাদের জন্য আলাদা একটা ইমেল আছে। স্টুডেন্ট ভিসার করোনার কারণে বাংলাদেশ থেকে অনেকেই এই সুযোগটা পাচ্ছেন। যেহেতু আমরা দিল্লিতে যেতে পারছি না, তো সম্ভবত আমার জানা মতে প্রায় 6 থেকে 7 জন বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার জন্য এম্বাসি ফেস করছিল, এবং একজন মাত্র সৌভাগ্যবশত ওখান থেকে ভিসা পেয়েছে। স্টুডেন্ট ভিসার জন্য যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে AMBASSADEN.DHAK ঢাকা /student.government.gov.se। এটাও হচ্ছে আপনার রবিবার থেকে বৃহস্পতিবার স্টুডেন্ট ভিসার জন্য, যেটা হচ্ছে 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এবং এই এম্বাসি থেকে, এই সুইডিশ এম্বাসি থেকে আপনারা বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড ও স্লোভানিয়ার ভিসার ব্যাপারেও আপনারা এখান থেকে সহযোগিতা করতে পারবেন, এবং তাদের থেকে আপনার সরাসরি ভিসা নিতে পারবেন। এবং সেটার এই অ্যাড্রেসটা হচ্ছে ডেল্টা লাইফ টাওয়ার, প্লট নাম্বার 37, রোড নাম্বার 90, 4 নম্বর ফ্লোর, গুলশান নর্থ, গুলশান 2, ঢাকা 1212, বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে। আমি হচ্ছে এই জিনিসটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্সে ছবি তুলে আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন যে অ্যাড্রেসটা এবং নাম্বারটা কি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি জানা মতে মামুন ভাই নামে একজন ভদ্রলোক, উনি 2 মাস আগে বাংলাদেশ থেকে বিজনেস ভিসায় পোল্যান্ডে আসছিলেন। হয়তো উনি ওখানে থাকেননি এবং উনি চলে গেছেন, যাই হোক বিজনেস পারপারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ভিজিট ভিসা অথবা বিজনেস ভিসার জন্য আমার কি কি প্রয়োজন, বাংলাদেশ থেকে আমি করতে চাই, আমার কি কি প্রয়োজন। আপনার যেটা প্রয়োজন হচ্ছে 6 মাসের মেয়াদ সহ একটা পাসপোর্ট, 2 কপি ছবি, ছবিটার সাইজ হচ্ছে 3.5 x 4.5। 3 মাস বেশির আগের ছবি যদি হয় সেটা চলবে না। আপনার প্রয়োজন জন্ম নিবন্ধন, ব্যাংকের আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন না থাকলে আপনার আইডি কার্ডের কপি, ইন্স্যুরেন্সটা কি করতে হবে? ইন্স্যুরেন্সটা আমি সম্ভবত যেটা জেনেছি সেটা আপনাকে আনুমানিক 50,000 ইউরোস একটা কভার দেয়, এরকম একটা ভালো একটা ইন্স্যুরেন্স প্রয়োজন। সেটা আপনি পোল্যান্ডে আপনার বা বাংলাদেশেও আমি জানি না এটা আছে কিনা, তো পোল্যান্ডেই অনলাইনে আপনি করতে পারেন। সেটা সম্ভবত 84 থেকে 87 টাকা মনে হয় নিতে পারে পার মান্থ, 87 ইউরো, টাকা না সরি। আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যারা বিজনেস বিষয় বা ভিজিট বিষয় লাগবেন, লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং আপনার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট থাকা অবশ্যই জরুরি। এই ডকুমেন্টসগুলো যদি থাকে অবশ্যই আপনাকে ভিজিট ভিসা অথবা বিজনেস ভিসা পোল্যান্ড দিতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ব্যাংক স্টেটমেন্ট কত দরকার। তো ব্যাংক স্টেটমেন্ট যেটা হচ্ছে ওদের নিয়ম অনুযায়ী 1,20,000 জুলতি, 1,20,000 জুলতি, হ্যাঁ প্রায় 1,20,000 জুলতি, যা আনুমানিক বাংলাদেশি, না সরি আমি একটু ভুল বলছি, যে এই 37,000 জুলতি, হ্যাঁ প্রায় আনুমানিক 40 থেকে 45 লক্ষ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাদের দেখাতে হয়। এখন অনেকেই যাই হোক, এটা হচ্ছে আমার বাংলাদেশের তথ্য গেল। তো আমি আমার কমেন্ট বক্সে দেখছি যে সিঙ্গাপুরের লোক ছিল, দুবাইয়ের লোক ছিল, কুয়েত এবং ইন্দোনেশিয়ার লোক ছিল। তো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা কোন কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, দয়া করে আপনাদের নাম এবং সেই দেশের নামটা বললে আমার একটি সুবিধা হয়। যখন আমি তথ্যগুলো জোগাড় করি, আমি ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে যেই দেশের কমেন্টগুলো দেখি সেই দেশের লোকদের জন্যই আমি তথ্যগুলো সংগ্রহ করি এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করি। আমি আপনাদের কিছু তথ্য দিছি যে এম্বাসি, আমরা আগেই জানি যে ওয়ার্ক পারমিট কিভাবে নিতে হয়, ওয়ার্ক পারমিট জন্য কত টাকা প্রয়োজন, ওয়ার্ক পারমিট অনলাইনে নেওয়া যায়, সেখানে পরিচিত থাকলে কিভাবে প্রয়োজন চাই, সেটা আমার ওই দ্বিতীয় ভিডিওটায় দেওয়া আছে যে কিভাবে আমরা একটা ওয়ার্ক পারমিট পেতে পারি।
আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন কোন দেশ থেকে কিভাবে আপনারা এম্বাসি ফেস করবেন এবং সেখান থেকে রন্দবো, আমি বারবার ভুলে যাচ্ছি, রন্দবো না, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন সেই তথ্যগুলো, এবং এম্বাসি কি কি প্রশ্ন করতে পারে এবং এম্বাসি ফেস করতে হলে কি কি জানা প্রয়োজন, সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিও লম্বা হচ্ছে, কেউ বকাঝকা দিবেন না আর কি। আপনার নাম্বার 1 হচ্ছে দিল্লি। যারা দিল্লি থেকে এম্বাসি ফেস করতে চান তাদের জন্য একটা নাম্বার, যে নাম্বারটা হচ্ছে 911141496900। আমি আবারও বলছি 911141496900, এবং ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে newdelhi.polemb.inform@msz.government.poland, পোল্যান্ড PL সেতু। এবং অনেক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই সিঙ্গাপুর থেকে আমরা এম্বাসি ফেস করতে চাই। বেসিক্যালি বাংলাদেশিদের জন্য শুধুমাত্র এই পোল্যান্ড এম্বাসি পোল্যান্ড অ্যাম্বাসিডর যারা, তারা পারমিশন দেয় হচ্ছে দিল্লি। তো বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুর, UAE, কুয়েত, ইন্দোনেশিয়া, এখানেও বাংলাদেশিদের যে সবসময় সুযোগ দেয় সেটা না। আপনারা ওখানে একটা রিকোয়েস্ট যদি করেন, পৃথিবীর যে কোনো অ্যাম্বাসিতে, সেম অ্যাম্বাসিতে যদি আপনি রিকোয়েস্ট করেন, তারা যদি ইচ্ছুক হয়, তারা যদি চায়, তাহলে আপনি সেই দেশ থেকেই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন। আপনি দুবাই আছেন, কোনো সমস্যা নাই। ওনারা যদি চায় যে আপনি দুবাই পোল্যান্ড অ্যাম্বাসি থেকে আপনার ভিসার জন্য আপনার সেখানে ইন্টারভিউ নিবে, ফেস করতে দিবে, তাহলে আপনি সেখান থেকেই নিতে পারেন। আমাদের কোনো ইচ্ছা সেখানে চলবে না। ওনারা যদি ইচ্ছা করে যে আপনাকে সুযোগটা দেবে, তাহলে আপনি সেখান থেকেই এম্বাসি ফেস করতে পারেন। এখন এম্বাসি ফেস করবেন সেটা পরে, এম্বাসির জন্য এম্বাসি আপনি চাইলেই সাথে সাথে ফেস করতে পারবেন না, সেজন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সিঙ্গাপুরে যারা আছেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে 435 রোকার্ট রোড, উইসমা অ্যাস্টেরিয়া, পোস্টাল কোড হচ্ছে 238877 সিঙ্গাপুর। এবং সেখানে একটা নাম্বার, দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে ইমার্জেন্সি নাম্বার +6596566298, এটা হচ্ছে ওনাদের ইমার্জেন্সি নাম্বার। এবং আরেকটা নাম্বার আছে সেটা হচ্ছে +6562359478। আমি আবারও নাম্বার দুটো রিপিট করছি, +6596566298, সেটা এটা হচ্ছে ইমার্জেন্সি নাম্বার। এবং টেলিফোন নাম্বার যেটা হচ্ছে নর্মালি, সেটা হচ্ছে +6562359478। এবং ইমেল অ্যাড্রেস যেটা আছে singapore.secretary.msz.government.poland, পোল্যান্ড মানে PL দিয়ে পোল্যান্ড হয়ে যায়। আর যারা ইউএতে আছেন তাদের জন্য যেটা হচ্ছে কর্নার অফ ডেলমা অ্যান্ড কারামা এস্টেট, ফ্লোর নাম্বার হচ্ছে 1314, PO বক্স 2334, আবুধাবি। দুবাই না, সেটা আপনাকে যদি পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করতে হয় তাহলে আপনাকে আবুধাবি যেতে হবে, দুবাইতে ওনাদের নেই। যাই হোক, নেই বা আছে কিনা জানি না, আমার যেটা আমি তথ্য পেয়েছি এখান থেকে ফেস করতে দেয়, থাকতেও পারে, সেটা আমার জানা নেই। যে টেলিফোনটা নাম্বারে আপনাকে ফোন দিয়ে আপনার ইন্টারভিউর জন্য রন্দবু নিতে হবে, সেটা হচ্ছে +97102446520। ইমেল হচ্ছে abudabi.amb.secretariat.msz.government.pl। আসলে যদি আমি এগুলো বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এখানে আমি 5টা দেশের বাংলাদেশটাও দিব, দিল্লি, সিঙ্গাপুর, UAE, কুয়েত, ইন্দোনেশিয়া, কারণ এই কয় জায়গার থেকে আমাকে কমেন্টটা করা হয়েছিল। তো আমি আপাতত এখান থেকে যারা কমেন্ট দেখছিলাম তাদের জন্য এই ইনফরমেশনগুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন এই যে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেটার জন্য কি
কি প্রয়োজন? অবশ্যই আপনার এটার জন্য আপনার ওয়ার্ক পারমিট প্রয়োজন, এবং যখন ইমেল করবেন আপনার ওয়ার্ক পারমিট স্ক্যান করে আপনার সেই ইন্স্যুরেন্স যেটা আছে ইন্স্যুরেন্স স্ক্যান করে এবং আরও যাবতীয় যে কাগজগুলো ছিল বা আপনি পেয়েছেন সেগুলো স্ক্যান করে তারপরে ওনাদের ইমেইলে সেন্ড করবেন। অথবা যখন আপনি টেলিফোন করবেন, এটা লাকিলি ধরে, যখন ধরবে তখন আপনি বলবেন যে আপনার একটা ওয়ার্ক পারমিট আছে, আপনি এখান থেকে এম্বাসি ফেস করতে চান ভিসা নেওয়ার জন্য। এই গেল আপনি কিভাবে ভিসা ওয়ার্ক পারমিট, আমরা আগেই জানি ওয়ার্ক পারমিট পাবেন। এখন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এম্বাসি ফেস করবেন সেটাই গেল। এখন যেটা মূল এবং সবচেয়ে বেশি আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনাকে এই পোল্যান্ডে এম্বাসিতে কি কি প্রশ্ন করতে পারে এবং কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমি প্রথমে যেটা বলবো, প্রস্তুতির শুরুতে আপনাকে টুকটাক ইংরেজি জানতে হবে। সেটা হচ্ছে আমরা তো এখানে বিসিএস ক্যাডার হতে যাচ্ছি না, তবে আমাদের সেখানে একটা মনের আদান প্রদান, যাই হোক, যে ভাব প্রকাশ, ওনারা পলিশ এবং ইংরেজি ছাড়া কিচ্ছু বোঝে না। তো সেখানে ইন্টারভিউটা হবে ইংরেজিতে। তো আপনি কি জন্য আবেদন করবেন, কিভাবে প্রশ্ন এবং উত্তরগুলো দিবেন এবং বুঝতে হবে, সেই জন্য আপনাকে টুকটাক বেসিক ইংরেজি জানা খুবই প্রয়োজন। যদি আপনি তার প্রশ্ন না বোঝেন, আপনি যদি উত্তর না দিতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে ভিসা তারা দেবে না। সেজন্য টুকটাক বেসিক যে জিনিসটা, আপনার নাম এগুলা ইত্যাদি ইত্যাদি, আপনার কোম্পানির নাম, কোম্পানি কোথায়, এইগুলো কি প্রশ্ন করলে কি উত্তরটা দিবেন, বেসিক সেই ইংরেজি ধারণাটা আপনাকে জানতে হবে। সেজন্য হয় আপনি 1 মাস ট্রাই করেন, 2 মাস ট্রাই করেন, 3 মাস ট্রাই করেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে বেসিক ইংরেজি ধারণাটা আপনাকে থাকতে হবে। উনি কি প্রশ্ন করছেন সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনি কি উত্তরটা দিতে চান সেটা ওনাকে বোঝাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি কি প্রশ্ন করতে পারে। নর্মালি খুব একটা কঠিন যে প্রশ্ন সেটা করে না, সেটা হচ্ছে আপনার প্রশ্নটা করে আপনার ওয়ার্ক পারমিটের উপর নির্ভর করে। প্রশ্ন করতে পারে আপনার বেতন কত, আপনার জব সিটির নাম কি, অথবা এয়ারপোর্ট থেকে আপনি জব সিটিতে কিভাবে যাবেন, আপনি কিভাবে এই কোম্পানির জব অফারটা পেলেন, কিভাবে আপনি ওয়ার্ক পারমিটটা হাতে পেলেন, আপনি এই বেতনে সন্তুষ্ট কিনা, সেখানে আপনি থাকবেন কিনা, এরকম ইত্যাদি ইত্যাদি সামান্য কিছু প্রশ্ন। সব প্রশ্নগুলোই হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিটটা থাকবে সেই ওয়ার্ক পারমিটের ভেতরের থেকে তারা প্রশ্ন করবে। এক্সট্রা কোনো খুব একটা প্রশ্ন করে না। তারপর আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন হঠাৎ করে ফেলতে পারে, যে তোমরা কয় ভাই এবং কি কারণে করতে যাও, তোমার ধরেন আপনার ওখানে বেতন আছে, অনেকের বেতন আছে 1400 জুলতি, 1200 জুলতি। তো 1200 জুলতি খুব একটা বেশি টাকা না। তো তখন ওরা সন্দেহ করে, দেখ তুই এই 1200 জুলতিতে কাজ করবি, তুই ওখানে থাকবি না, 1200 জুলতিতে কি জন্য তুই কাজ করবি। তো তখন ওনাকে বোঝাতে হবে, দেখ আমি যে একটা জব করি সেখানে এই 1200 জুলতির কম স্যালারিটা আমি পাই। তো 1200 জুলতি আমার কাছে অনেক, মানে ওদেরকে ইমপ্রেস করতে হবে, না আপনি 1200 জুলতি সন্তুষ্ট থাকবেন, সেখান থেকে চলে যাবেন না। এই জিনিসগুলো, এই বেসিক ইংরেজিটা আপনাকে জানতে হবে। আর ধৈর্য খুব একটা জিনিস। আমিও যখন পোল্যান্ডের ভিসা এমবাসি ফেস করছি, আমি কিন্তু প্রথমবারই কিন্তু আমি ভিসা পাই নাই, আমি রিঅ্যাপেল করছি। রিঅ্যাপেল করে আমি একটু মিথ্যা বলছি, যাই বলছি, ওনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে ভিসাটা আমার খুব প্রয়োজন, আমি খুব আর্থিকভাবে সমস্যায় আছি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই ভিডিও করার মাঝখানেই আমার একটা ইমার্জেন্সি ফোন চলে আসছিল, তো সেই জন্য আমাকে ভিডিওটা মাঝখানে পজ করতে হয়েছে। যাই হোক, তো আমি যেখানে ছিলাম, যে ধৈর্য খুব একটা বড় জিনিস, ধৈর্যশীলদের অবশ্যই আল্লাহ সফল কাম করে। তো সবাই ধৈর্য ধরবেন। আমি সবাইকে সাজেস্ট করব যে মানে বৈধভাবে আসার চেষ্টা করবেন, কেননা অবৈধভাবে আসার যেই পথটা সেটা অনেক কষ্টদায়ক। আমার এখানে অনেকের কাছেই আমি জানতে পারছি সেটা মৃত্যুর খুব কাছাকাছি এসে তারপরে এখানে আসছেন। তো আমরা সবাই যাতে বৈধভাবে আসতে পারি এবং
সকল বাংলাদেশি যারা আছি প্রবাসী সবাই যেন সুন্দরভাবে চলতে পারি, এবং বাংলাদেশে যারা আছেন এবং বিভিন্ন কান্ট্রিতে যারা আছেন সবাই যেন খুব ভালোভাবে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের বৈদেশিক মুদ্রা আরও ভালোভাবে আমরা অর্জন করতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমিও যেটা মাঝখানে যেটা ছিল যে আমি প্রথমবারে ভিসা পাই নাই, আমি রিআপিল করে তারপর দ্বিতীয়বার আমি ভিসা পাইছি। সেটাই সেজন্যই বলছি ধৈর্যশীল হওয়া প্রয়োজন। আপনার একবার না দিতে পারে, দুইবার না দিতে পারে, এরকম চেষ্টা করেন। কারণ অবৈধভাবে আসলে আপনার যে সময়টা লাগে মিনিমাম 1 থেকে 1.5 বছর লেগে যায়, অনেকে রাস্তায় থাকে, সেখানে অনেকে মারা যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যারা বাপ মা আছে, প্রিয়জন আছে, পরিবার আছে, সবাই আমাদের নিয়ে টেনশন করে, সেটা হয়তো আমরা বুঝি না। তো এই 1.5টা বছর যে আপনার এবং আপনার ফ্যামিলির উপর দিয়ে কীভাবে যাবে, আপনার ফ্যামিলি কিভাবে চলবে সেই চিন্তা করেন। সুতরাং সেই দিক থেকে আমি আপনাদের প্রেফার করব যে কখনোই আপনারা অবৈধভাবে আসার চেষ্টা করবেন না। সর্বশেষ এই হচ্ছে পোল্যান্ডে আসার একটা মাধ্যম, আপনারা ট্রাই করেন। আমি দোয়া করি সবাই যেন, যারা যারা ট্রাই করবেন, আল্লাহ যেন তাদের ইচ্ছা পূরণ করে এবং বৈধভাবে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রি, ইউরোপের বিভিন্ন কান্ট্রি এসে আমরা বাংলাদেশিরা যারা আছি খুব ভালোভাবে যেন চলতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারি, সেই প্রত্যাশা থাকবে। এবং আরও কিছু তথ্য আপনাদের যদি জানার প্রয়োজন থাকে আমার কমেন্ট করবেন, এবং একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব, যেহেতু আমি এখানে কাজ করি এবং খুব দীর্ঘ সময় কাজটা করি, নিজের ব্যবসা প্রতিষ্ঠান সামলাতে হয়, তো সেই দিক থেকে খুব একটা সময় পাওয়া যায় না। তো আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেশে এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই সবাই মাস্ক পরিধান করবেন। আল্লাহ যেন ওই করোনা ভাইরাস থেকে সবাইকে হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ।